আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেল বিজ্ঞানের কথা 2.0-তে। ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল। পর্ব 2 রসায়ন 11 অধ্যায় নবম দশম শ্রেণীর আলোচনার বিষয় হাইড্রোকার্বন পরিচিতি, অ্যালকেনের নামকরণ, চেনার উপায়, সাধারণ সংকেত। এই অ্যালকেনের মতোই অ্যালকেন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড যৌগের নামকরণ, চেনার উপায়, সাধারণ সংকেত। এছাড়াও অ্যালকাইল এবং সর্বশেষ আলোচনা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিডের গাঠনিক সংকেত লেখার সহজ উপায়। এখন আমরা দেখব হাইড্রোকার্বনের প্রথম যৌগ মিথেন। তো মিথেনের এখানে গাঠনিক সংকেত আছে, দেখো মিথেনে যেহেতু কার্বন থাকে একটি সি এবং এর চারদিকে 4টি দাগ আছে। এই দাগগুলো মূলত কার্বনের 4টি যোজনীকে নির্দেশ করে এবং হাইড্রোজেনের যোজনী যেহেতু এক, যার জন্য একটি দাগের সাথে একটি করে হাইড্রোজেন লেখা হয়েছে এবং এটার আণবিক সংকেত হচ্ছে CH4। একইভাবে তোমরা খেয়াল করো ইথেন। ইথেন হচ্ছে 2 কার্বন বিশিষ্ট একটি হাইড্রোকার্বন এবং এই ইথেনেও প্রত্যেকটি কার্বনের চারদিকে দেখো 4টি করে দাগ রয়েছে এবং এই জায়গায় 3টি দাগের সাথে 3টি হাইড্রোজেন বিদ্যমান, আবার এখানেও 3টি দাগের সাথে 3টি হাইড্রোজেন বিদ্যমান। তো মাঝখানটি যে দাগটি আসলে রয়েছে এটাকে আমরা একক বন্ধন বলি। তো এই বন্ধনটি যেহেতু দুদিকে 2টি কার্বন বিদ্যমান, অর্থাৎ এই বন্ধনটি আবদ্ধ হয়েছে এই 2টি কার্বন দ্বারা, যার জন্য এখানে আর হাইড্রোজেন লেখার প্রয়োজন নেই। তো এটার সংকেত এভাবেও লেখা যায় CH3 বন্ড CH3, বা এটার আণবিক সংকেত হচ্ছে C2H6। একইভাবে আমরা দেখব এখন প্রোপেন। তো প্রোপেন যেহেতু 3 কার্বন বিশিষ্ট 1 2 3, তবে একটা বিষয় তোমরা খেয়াল করলে বুঝতে পারবা, অ্যালকেন শ্রেণীর অর্থাৎ এখানে প্রোপেন এর প্রথম এবং শেষ কার্বনে 3টি করে হাইড্রোজেন বিদ্যমান, কিন্তু মাঝখানটিতে দেখো 2টি হাইড্রোজেন বিদ্যমান, অর্থাৎ এটা সংকেত এভাবেও লেখা যাবে CH3 বন্ড CH2 বন্ড CH3, বা এটার আণবিক সংকেত হচ্ছে C3H8। একইভাবে বিউটেন। বিউটেনে 4টি কার্বন বিদ্যমান এবং প্রত্যেকটি কার্বনের চারদিকে দেখো 4টি করে দাগ রয়েছে এবং এই দাগগুলো আসলে কার্বনের কি যোজনী নির্দেশ করে এবং প্রথম কার্বন এবং শেষ কার্বনের সাথে দেখো 3টি করে হাইড্রোজেন বিদ্যমান, কিন্তু মাঝখানটি যে কার্বন আছে তার সাথে 2টি করে হাইড্রোজেন বিদ্যমান। তো এটার আণবিক সংকেত C4H10। তবে আমরা পরীক্ষায় বা স্যারকে যখন আমরা খাতা দেই, লিখে দেই বিভিন্ন যৌগের সংকেত, এভাবে না লিখে আমরা সবসময় চেষ্টা করব এভাবে লেখার। তবে হ্যাঁ, যারা এখন পর্যন্ত এই হাইড্রোকার্বনে একদম নতুন, তারা অবশ্যই শুরুতে ঠিক আমার মতো করেই প্র্যাকটিস করলে সহজেই বুঝতে পারবে। তবে পরীক্ষার খাতায় অবশ্যই এভাবে না লিখে আমাদেরকে ঠিক এভাবে লিখতে হবে। আমরা এখন দেখব পেন্টেন। পেন্টেনে যেহেতু 5 কার্বন বিশিষ্ট 1 2 3 4 5 এবং এখানেও খেয়াল করো প্রথম কার্বন এবং শেষ কার্বনে দেখো 3টি করে হাইড্রোজেন বিদ্যমান, কিন্তু মাঝখানটি যে 3টি কার্বন রয়েছে এখানে কিন্তু 2টি করে হাইড্রোজেন বিদ্যমান। এটার সংকেত ঠিক একইভাবে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, বা এটার আণবিক সংকেত হচ্ছে C5H12। এখন আমরা দেখব 6 নম্বর হাইড্রোকার্বন হেক্সেন। হেক্সেনে 6টি কার্বন বিদ্যমান 1 2 3 4 5 6 এবং এখানেও তোমরা খেয়াল করো প্রথম কার্বন এবং শেষ কার্বনে দেখো 3টি করে হাইড্রোজেন বিদ্যমান, কিন্তু মাঝখানটে যে 4টি কার্বন রয়েছে সবগুলোতেই কিন্তু 2টি করে হাইড্রোজেন বিদ্যমান। অর্থাৎ এটার সংকেত এভাবে আমরা লিখব CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, অর্থাৎ এটার আণবিক সংকেত হচ্ছে C6H14। একইভাবে এখন আমরা দেখব হেপটেন। হেপটেন যেহেতু 7 কার্বন বিশিষ্ট, দেখো 1 2 3 4 5 6 7 এবং এখানেও কিন্তু প্রথম কার্বন এবং শেষ কার্বনের 3টি করে হাইড্রোজেন বিদ্যমান, মাঝখানটে যে 5টি কার্বন রয়েছে সবগুলোতে 2টি করে হাইড্রোজেন বিদ্যমান। তো এটার সংকেত আমরা এভাবে লিখব CH3 CH2 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 CH3, অর্থাৎ এটার আণবিক সংকেত হচ্ছে C7H16। এখন আমরা দেখব অকটেন।
অক্টেনে যেহেতু 8টি কার্বন রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এখানেও কিন্তু প্রথম কার্বন এবং এই শেষ কার্বনে 3টি করে হাইড্রোজেন বিদ্যমান। কিন্তু মাঝখানটায় যে মোট 6টি কার্বন রয়েছে সবগুলোতে 2টি করে হাইড্রোজেন বিদ্যমান। এটার সংকেত ঠিক এভাবে লিখতে হবে CH3 বন্ড, CH2 বন্ড, CH2 বন্ড, CH2 বন্ড, CH2 বন্ড, CH2 বন্ড, CH2 বন্ড, CH3 অর্থাৎ এটার আণবিক সংকেত হচ্ছে C8H18। এখন আমরা দেখব নন-এন। নন-এনে 9টি কার্বন রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং প্রথম কার্বন শেষ কার্বনে 3টি করে হাইড্রোজেন বিদ্যমান। মাঝখানটে যে কার্বনগুলো রয়েছে সবগুলোতে 2টি করে হাইড্রোজেন বিদ্যমান। এটার সংকেত ঠিক এভাবে হবে CH3 বন্ড, CH2 বন্ড, CH2 বন্ড, CH2 বন্ড, CH2 বন্ড, CH2 বন্ড, CH2 এবং আমার এখানে খাতা যেহেতু আমি খাতায় লিখে সব কিছুকে প্রকাশ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানে জায়গা স্বল্পতার কারণে আমি নিচের দিকে লিখেছি CH2 বন্ড CH3। নবম ও দশম শ্রেণীর সর্বোচ্চ কার্বন বিশিষ্ট যে যৌগ হাইড্রোকার্বন সেটি হচ্ছে ডেকেন। ডেকেনের মধ্যে মোট 10টি কার্বন রয়েছে এবং আগেরগুলোর মতোই ঠিক এখানেও প্রথম এবং শেষ কার্বনে 3টি করে হাইড্রোজেন বিদ্যমান, কিন্তু মাঝখানটে যে 8টি কার্বন রয়েছে সবগুলোতে 2টি করে হাইড্রোজেন বিদ্যমান এবং এটার সংকেত প্রথমটিতে CH3, মাঝখানটে CH2 আছে এবং শেষটিতে কিন্তু CH3। তো এই ছিল আমাদের অ্যালকেনের বা হাইড্রোকার্বনের যৌগগুলোর প্রাথমিক আলোচনা। এখন আমরা দেখব এলিফ্যাটিক হাইড্রোকার্বনের প্রকারভেদের সংজ্ঞা এবং উদাহরণ। তো আমরা বলেছিলাম এলিফ্যাটিক হাইড্রোকার্বন 2 প্রকার, একটি হচ্ছে মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন, আরেকটি হচ্ছে বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। তো আলোচনার সুবিধার্থে আমি সবকিছু আগে থেকেই এখানে লিখে রেখেছি। এখন আমরা আলোচনা করব এলিফ্যাটিক হাইড্রোকার্বনের মুক্ত শিকল। তো মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনের সংজ্ঞা আমরা যদি শুরুতে দেখি, যে সকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনে দুই প্রান্তে কার্বন পরমাণু কখনোই যুক্ত হয় না তাকে মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন বলে। আমরা এখানে বেশ কিছু উদাহরণ লিখে রেখেছি। এই উদাহরণগুলোতে খেয়াল করলে দেখতে পারবা এটাকে যদি আমরা 1 নাম্বার কার্বন বলি এটা হবে 2 নাম্বার কার্বন, আবার এটাকে যদি আমরা 1 নাম্বার কার্বন বলি তখন এটা হবে 2 নাম্বার কার্বন। কিন্তু 1 নাম্বার কার্বন এবং 2 নাম্বার কার্বন একটি বন্ধন দ্বারা যুক্ত, কিন্তু চক্রাকার নয় বা বলয় গঠন করেনি, একটি সরল রেখার মতো গঠন প্রকাশ পায় এখানে। তো এখানে আমরা দেখব সি, এখানে একটি সি এবং মাঝখানটি একটি দ্বিবন্ধন। তো এখানে দ্বিবন্ধন থাকা মানে দুটি যোজনী প্রকাশ করতেছে। যেহেতু কার্বনের যোজনী 4, তো এই কার্বনের জন্য এই যোজনী দুটি যদি থাকে তাহলে আরও দুটি যোজনী থাকে এবং এই দুটি যোজনীর জন্য দুটি হাইড্রোজেনকে নেওয়া হয়েছে। একইভাবে এই কার্বনেরও যোজনী 4, কিন্তু এখানে যোজনী 2 নেওয়া হয়েছে আপাতত, তাহলে আরও দুটি হাত ফাঁকা আছে। বা আমরা একটু আগে যে দেখেছিলাম এই যে এখানে তোমরা খেয়াল করলেই বুঝতে পারবা যে কার্বনের চতুর্দিকে যেহেতু 4টি করে দাগ থাকে, তো এখানেও তো 4টি দাগ থাকার কথা ছিল। তার মানে এখানে যদি 2টি দাগ থাকে এখানে অবশ্যই এদিকে আরও উপর নিচে বা এখানে একটি সাইডে এবং এখানে একটি দাগ থাকার কথা। তার মানে এখানে আরও 2টি দাগ থাকার কথা এবং এই 2টি দাগে একটি করে হাইড্রোজেন হলে মোট হাইড্রোজেন হবে 2টি, অর্থাৎ এটার সংকেত হচ্ছে CH2 বন্ড ডাবল বন্ড CH2। একইভাবে এখানে কার্বন এবং কার্বনের মাঝখানটি ত্রিবন্ধন থাকার কারণে আর একটি করে দাগ থাকে, সেই একটি করে দাগের জন্য একটি করে হাইড্রোজেন এখানে লেখা হয়েছে। একইভাবে আরও কিছু উদাহরণ এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে কার্বন আছে মোট 4টি, এখানে কার্বন আছে 4টি, এখানেও কার্বন আছে 4টি, কিন্তু এখানে সবগুলোতে একক বন্ধন। এখানে এক জায়গায় আমরা একটি দেখতে পাচ্ছি দ্বিবন্ধন, এখানে আর এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটি ত্রিবন্ধন। কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো প্রত্যেকটি কার্বনের দেখো যোজনী মিল আছে। যেমন আমরা যদি এই জায়গায় খেয়াল করি এখানে দেখা যাচ্ছে যে কার্বনের সাথে কোনো হাইড্রোজেন লেখা হয়নি, তার মানে কি এটা ভুল বা এখানে কি আসলে হাইড্রোজেন হবে কি হবে না। তো আমরা এখানে দেখি যদি এখানে 1, 2, 3, 4, তো এই কার্বনের তো 4টি দাগই এখানে হয়ে গেছে। তো যেহেতু এই কার্বনটি আবার মাঝখানটে
এবং দুদিকে কার্বন বিদ্যমান। তো এই দাগগুলো বা যোজনীগুলো অন্য কার্বন দ্বারা আবদ্ধ আছে। সুতরাং এখানে হাইড্রোজেন লেখার কোনো সুযোগ নাই। আমরা মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনের প্রকারভেদ পড়ার সময় বলেছিলাম, এর আগের পর্বে অর্থাৎ আমি ১ নাম্বার পর্বে এটা বিষয় নিয়ে একটু আলোচনা করেছিলাম প্রাথমিকভাবে। তো এখন আমরা এটার উদাহরণগুলোর দিকে একটু খেয়াল করি। তো আমি ওখানে বলেছিলাম এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে ২ ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন, আরেকটি ছিল বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। তো মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে ২ ভাগে ভাগ করা যায়। একটি ছিল সম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন, আরেকটি ছিল অসম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। তো আমরা এখানে যে উদাহরণগুলো লিখে রেখেছি বা এখানে, তো সম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন বলতে আসলে কী বোঝায়? যদি কার্বন এবং কার্বনের মাঝখানটি একক বন্ধন বা একটি দাগ থাকে, এখানে যতগুলো কার্বনই থাকুক না কেন, যেমন আমরা আবার যদি এই ডেকেনের উদাহরণে যাই, প্রত্যেকটি কার্বনের মাঝখানটি কিন্তু কার্বন এবং কার্বনের মাঝখানটি কিন্তু একটি করে দাগ রয়েছে। একইভাবে কার্বন এবং কার্বনের মাঝখানটি একটি দাগ রয়েছে। যদি এইরকম একটি দাগ থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। আর যদি কার্বন এবং কার্বনের মাঝখানে যদি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে, আবার বলতেছি, কার্বন এবং কার্বনের মাঝখানে যদি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে, তাহলে এই দ্বিবন্ধন ও ত্রিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনকে আমরা বদ্ধ দুঃখিত অসম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন বলবো। আমি আবার বলতেছি, কার্বন এবং কার্বনের মাঝখানটি যদি একক বন্ধন থাকে, তাহলে তাকে আমরা সম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন বলবো। আবার কার্বন এবং কার্বনের মাঝখানটি যদি কখনো দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে, তাহলে তাকে আমরা অসম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন বলবো। আমরা এদিকের উদাহরণগুলো দেখে লক্ষ্য করলেও বুঝতে পারবো, এখানেও সবগুলো কার্বনের মাঝখানটি একটি করে দাগ রয়েছে। সুতরাং এটাকে আমরা বলবো হচ্ছে কি সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। কিন্তু যেমন এখানে এবং এখানে দ্বিবন্ধন, এখানে আছে ত্রিবন্ধন। তো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকার কারণে এই দুটো যৌগকেই আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এখন আমরা দেখব বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তো শুরুতেই জেনে রাখি সংজ্ঞাটা। যে সকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনে দুই প্রান্তের কার্বন পরমাণু নিজেদের মধ্যে সরাসরি যুক্ত হয়ে বলয় বা চক্র গঠন করে, তাকে বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলে। তো তোমরা এখানে খেয়াল করো, এখানে কার্বন আছে মোট ৩টি, এখানেও ৩টি, এখানেও কার্বন আছে মোট ৩টি। কিন্তু এটাকে যদি আমরা ১ নাম্বার কার্বন বলি, এটা ২ নাম্বার, এটা ৩ নাম্বার। কিন্তু দেখো, এই যে এখানে আমি বলছিলাম, আবার বলতেছি ১, ২, ৩। এখানে ১ নাম্বার কার্বন এবং ৩ নাম্বার কার্বন একটি বন্ধন দ্বারা যুক্ত আছে। একইভাবে ১, ২, ৩ এখানেও কিন্তু ১ নাম্বার এবং ৩ নাম্বার কার্বন একটি বন্ধন দ্বারা যুক্ত আছে। ১, ২, ৩ এখানে কিন্তু ১ নাম্বার এবং ৩ নাম্বার কার্বন একটি বন্ধন দ্বারা যুক্ত আছে। অর্থাৎ এক্ষেত্রে কোনো পরমাণুকে আমরা নির্দিষ্ট করে ১ নাম্বার কার্বন এবং কোনোটাকে আমরা ৩ নাম্বার কার্বন নির্দিষ্ট করে বলতে পারি না। এখানে যেকোনো একটি ১ নাম্বার হতে পারে এবং যেকোনো একটি ৩ নাম্বার কার্বন হতে পারে। কিন্তু আমরা একইভাবে মুক্ত শিকলের মতো করে বদ্ধ শিকল হাইড্রোকার্বনকেও ২ ভাগে ভাগ করেছিলাম। একটি ছিল সম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, আরেকটি ছিল অসম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তো আমরা একটু আগেও দেখেছি, যদি কার্বন এবং কার্বনের মাঝখানটি একক বন্ধন থাকে, তাহলে তাকে আমরা সম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলবো। কিন্তু কার্বন এবং কার্বনের মাঝখানে যদি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান থাকে, তাহলে তাকে আমরা অসম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলবো। এই ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে যদিও আমরা নামকরণের নিয়মে সব কিছু পড়ব, তবে এখানে আগে থেকে একটু বলে রাখি, বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনে, সেটা সম্পৃক্ত কিংবা অসম্পৃক্ত যাই হোক না কেন, নামের উচ্চারণের আগে সাইক্লো শব্দটি বসাতে হবে। যেমন আমরা এখানে কার্বন দেখতেছি ৩টি, তার মানে আমরা যে ওই পড়েছিলাম একটু আগে বা দেখেছি যে ১ নাম্বার কার্বন হচ্ছে মিথেন, ২ নাম্বার কার্বন বিশিষ্ট হচ্ছে কি ইথেন, ৩ কার্বন বিশিষ্ট হচ্ছে কি প্রোপেন, ৪ কার্বন বিশিষ্ট হচ্ছে বিউটেন, ৫ কার্বন বিশিষ্ট হচ্ছে কি পেন্টেন, ৬ কার্বন বিশিষ্ট ছিল হচ্ছে কি হেক্সেন,
7 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন ছিল হচ্ছে কি হেপ্টেন, 8 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন ছিল হচ্ছে কি অক্টেন, 9 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনকে আমরা বলব হচ্ছে কি ননেন এবং সর্বশেষ যেটি ছিল সেটি হচ্ছে 10 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন যার নাম ছিল হচ্ছে কি ডেকেন। তো এখানে যেহেতু 3টি কার্বন রয়েছে সুতরাং এটার স্বাভাবিক নাম আমরা একটু আগে যেটা দেখেছিলাম সেখানে আমরা উচ্চারণ করেছি প্রোপেন। কিন্তু যেহেতু এটি চক্রাকার বা বলয় গঠন করেছে সেক্ষেত্রে এটার নামকরণ হবে সাইক্লোপ্রোপেন। দ্বিবন্ধন থাকার কারণে নামের শেষে ইন উচ্চারণ করতে হয়। তো এটা যেহেতু কার্বন আছে 3টি তার মানে প্রোপেন হওয়ার কথা ছিল কিন্তু দ্বিবন্ধন যেহেতু তার মানে এখানে উচ্চারণ হবে প্রোপিন। কিন্তু এটা যেহেতু চক্র বা বলয় গঠন করেছে সুতরাং এটার নামকরণ হবে সাইক্লোপ্রোপিন। একইভাবে ত্রিবন্ধন থাকলে কোনো একটি হাইড্রোকার্বনে যদি ত্রিবন্ধন থাকে তার নাম শেষে আইন উচ্চারণ করতে হয়। যেহেতু এখানে কার্বন সংখ্যা 3টি তার মানে স্বাভাবিকভাবে আমরা বলতাম প্রোপেন কিন্তু ত্রিবন্ধন থাকার কারণে উচ্চারণ করব প্রোপাইন। আবার এটি যেহেতু বলয় গঠন করেছে সুতরাং এটির নামকরণ আমরা এভাবেই করব সাইক্লোপ্রোপাইন। তো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ারের মাধ্যমে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় অ্যালকেন এর নামকরণ সম্পর্কে জানব। অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে শুরুতে আমাদের যে বিষয়টি আমি লিখে রেখেছি নামের উচ্চারণ। দেখো, এই শ্রেণীর যৌগের নামের শেষে এন উচ্চারিত হবে, যেমন মিথেন, ইথেন, প্রোপেন ইত্যাদি। তো যৌগ দেখে চেনার উপায়, অর্থাৎ যদি এখানে গাঠনিক সংকেত লেখা থাকে তাহলে আমি দেখে কিভাবে বুঝবো যে এটি অ্যালকেন নাকি অ্যালকিন বা অন্য কোনো কিছু। তবে এক্ষেত্রে আমি লিখে রেখেছি কার্বন এবং কার্বনের মাঝখানে একক বন্ধন, অর্থাৎ কার্বন, দেখো একক বন্ধন কার্বন থাকবে, যেমন বিউটেন। তো এখানে বিউটেন মানে আমরা একটু আগে দেখে এসেছি বিউটেন মানে 4 কার্বন বিশিষ্ট, দেখো 1 2 3 4 এবং আমি ওখানে বলেছিলাম প্রথম কার্বন এবং শেষ কার্বনে দেখো 3টি করে হাইড্রোজেন বিদ্যমান, কিন্তু মাঝখানে যতগুলো কার্বন থাকে সবগুলোতে দেখো 2টি করে হাইড্রোজেন বিদ্যমান থাকে। তো অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2 এবং এনের মান হচ্ছে 1 2 3 4 কমা ডট ডট ডট, অর্থাৎ এনের মান অসংখ্য হতে পারে। তো এনের মান যদি আমরা, যেমন আমি এখানে একটি উদাহরণ দিয়েছিলাম বিউটেন, তো এনের মান যদি তার মানে বিউটেন অর্থাৎ কার্বন আছে 4টি তার মানে এনের মান এখানে হবে কত 4। তো এনের মান যদি আমরা 4 বসাই তাহলে 4 দুগুণ এখানে কত হবে 8 আর 2 10, তার মানে বিউটেনে কার্বন থাকবে 4টি এবং হাইড্রোজেন থাকবে মোট 10টি। তো আমরা যদি এখানে একটু দেখি 3 2 5 2 7 আর 3 10। তো অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে মিথেন। মিথেনের আণবিক সংকেত CH4। এখন আমরা দেখব অ্যালকিন। তো অ্যালকিনের নামের উচ্চারণের জন্য আমি এখানে একটি নিয়ম লিখে রেখেছি। এই শ্রেণীর যৌগের নামের শেষে ইন উচ্চারিত হবে, যেমন অকটিন, ননিন। অকটিন মূলত অকটেন থেকে এসেছে, তো অকটেনে কিন্তু 8টি কার্বন থাকে। আবার এখানে ননিন, ননিন থেকে এসেছে, তার মানে এখানে কার্বন থাকবে আছে কি 9টি। যৌগ দেখে চেনার উপায়, কার্বন ও কার্বনের মাঝে একটি দ্বিবন্ধন অর্থাৎ কার্বন ডাবল বন্ড কার্বন থাকবে, যেমন আমি এখানে একটি উদাহরণ দিয়েছি পেন্টিন। তো পেন্টিন কিন্তু আসলে মূলত এসেছে পেন্টেন থেকে। তো পেন্টেন মানে কি 5 কার্বন বিশিষ্ট, 1 2 3 4 5। যেহেতু পেন্টিন তো এখানে অবশ্যই একটি দ্বিবন্ধন থাকতে হবে, যেমন এই শেষ দিকে কিন্তু আমরা দেখতেছি কার্বন এবং কার্বনের মাঝখানে একটি দ্বিবন্ধন, এদিকে কিন্তু কোথাও দ্বিবন্ধন নাই। তারপরেও এখানে একটি দ্বিবন্ধন থাকার কারণে এই যৌগটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যালকিন। এবং এখানে যেহেতু 5টি কার্বন রয়েছে যার জন্য এটির উচ্চারণ হবে কি পেন্টিন। পেন্টেন না হয়ে এখন এটার উচ্চারণ হবে কি পেন্টিন, কারণ এখানে একটি কি আছে দ্বিবন্ধন, আর এই দ্বিবন্ধন থাকলে আমরা উচ্চারণ করব কি নামের শেষে ইন। এবং এখানে যদি আমরা যোজনী মিলাই, বিশেষ করে এই শেষ জায়গাটা আমি একটু বুঝাই, এই কার্বন এবং এই কার্বনের মাঝখানটি একটি দ্বিবন্ধন আছে। আমরা যদি এই কার্বনের জন্য খেয়াল করি এখানে একটি একক বন্ধন, এখানে একটি দ্বিবন্ধন। তো এখানে এই কার্বনের জন্য যোজনী অলরেডি হয়ে গেল কত 1, আর এখানে হচ্ছে 2 3,
আর এই হাইড্রোজেনটা আমি পাশে লিখেছি। তোমরা চাইলে এখানে একটি বন্ধন চিহ্ন দিয়ে হাইড্রোজেনটাকে লিখে রাখতে পারো। তো যার জন্যে ১, ২, ৩ এবং আরেকটি হাত থাকে, সেখানে এই একটি হাইড্রোজেন। কিন্তু এই কার্বনের জন্য এখানে ২টি, আরও ২টি হাত ফাঁকা থাকে, যার জন্য এখানে কি H2। এখন আমরা দেখব অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, অর্থাৎ কার্বন যে কয়টি থাকবে হাইড্রোজেন তার ডাবল হবে। আমরা যদি এই উদাহরণটাকে লক্ষ্য করি, কার্বন ছিল এখানে মোট ১, ২, ৩, ৪, ৫। তাহলে হাইড্রোজেন কয়টি হবে? আমরা এই সাধারণ সংকেত থেকে বলতে পারি হাইড্রোজেন হবে 10টি। দেখি, আমরা একটু গুণে দেখি। ৩, ২, ৫, ২, ৭, এখানে ১, ৮, এখানে ২, ১০। এখানেও কিন্তু n এর মান ১, ২, ৩, ৪, ৫, ডট 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 হতে পারে। এই অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্য ইথিন। ইথিনের গাঠনিক সংকেত CH2 ডাবল বন্ড CH2 বা আণবিক সংকেত লেখা যায় C2H4। আমি একটু বলে রাখি, এই জায়গাটা বিশেষ করে অনেক ইম্পর্টেন্ট নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য, যে অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্য বা প্রথম যৌগ নিচের কোনটি? সেক্ষেত্রে অবশ্যই তোমরা ইথিন যে অপশনটি আছে সেটাতে দাগ দাগ দিবা। এখন আমরা দেখব অ্যালকাইন। এই অ্যালকাইন যৌগের নামকরণের আমরা দেখতেছি নামের উচ্চারণ। এই শ্রেণীর যৌগের নামের শেষে আইন উচ্চারিত হবে, যেমন ইথাইন, পেন্টাইন। যৌগ দেখে চেনার উপায়: কার্বন ও কার্বনের মাঝখানে একটি ত্রিবন্ধন অর্থাৎ সি ট্রিপল বন্ড সি থাকবে। যেমন বিউটাইন ১, ২, ৩, ৪। দেখো ৪টি কার্বন আছে, তার মানে এটা আসলে বিউটেন হওয়ার কথা ছিল, কিন্তু এই ত্রিবন্ধন থাকার কারণে বিউটেন না হয়ে নামের শেষে কি হবে এখন? আইন। এটার উচ্চারণ কি হবে? বিউটাইন। সাধারণ সংকেত কি? CnH2n-2। n এর মান ১, ২, ৩, ৪ ডট 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 যে কোনো সংখ্যা হতে পারে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে, প্রথম শ্রেণীর সদস্য বা প্রথম সদস্য অ্যালকাইনের প্রথম সদস্য ইথাইন CH ট্রিপল বন্ড CH বা আণবিক সংকেত C2H2। এখন আমরা দেখব অ্যালকোহল নামের উচ্চারণ। এই শ্রেণীর যৌগের নামের শেষে নল বা আইল অ্যালকোহল উচ্চারিত হবে, যেমন ইথানল বা ইথাইল অ্যালকোহল। যৌগ দেখে চেনার উপায়: কার্বন ও কার্বনে একক বন্ধন এবং শেষ কার্বনে OH মূলক থাকবে। অর্থাৎ আমরা এখানে দেখব ১, ২, ৩, কার্বন আছে ৩টি, দেখো মাঝখানটা কি একক বন্ধন আছে এবং শেষে কি OH বিদ্যমান, তার মানে এটি হচ্ছে কি অ্যালকোহল। অর্থাৎ CH3, CH2, CH2OH, এটি হচ্ছে কি অ্যালকোহল। এবং এখানে কার্বন যেহেতু ৩টি রয়েছে, সুতরাং এটির উচ্চারণ কি হবে? প্রোপানল। সাধারণ সংকেত CnH2n+1 ইন্টু OH, এবং এখানেও n এর মান ১, ২, ৩ ডট 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 যে কোনো সংখ্যা হতে পারে। তো অ্যালকোহলের প্রথম সদস্য হচ্ছে মিথানল। মিথানলের সংকেতটি তোমরা এখানে দেখো, মিথানল অর্থাৎ মিথানল শব্দটি আসলে মিথেন থেকে আমরা পাই। তো মিথেনে যেহেতু কার্বন থাকে একটি, যার জন্য তোমরা দেখো কার্বনের চারদিকে 4টি দাগ আছে, এখানে 3টি দাগে 3টি হাইড্রোজেন এবং একটি দাগের সাথে OH মূলকটি আছে। এই OH মূলক মানেই হচ্ছে এই যৌগটিকে আসলে কি অ্যালকোহল। এটার আণবিক সংকেত হচ্ছে CH3OH। এখন আমরা দেখব অ্যালডিহাইড। তো নামের উচ্চারণ: এই শ্রেণীর যৌগের নামের শেষে ন্যাল বা আইল অ্যালডিহাইড হবে, যেমন ইথ্যানল বা ইথাইল অ্যালডিহাইড। যৌগ দেখে চেনার উপায়: কার্বন ও কার্বনে একক বন্ধন এবং শেষে CHO মূলক থাকবে, যেমন প্রোপানল ১, ২, ৩। যেহেতু এখানে প্রোপানল মানে প্রোপেন থেকে এসেছে, কার্বন আছে দেখো 3টি এবং শেষে কি থাকবে? CHO। দেখো এখানেও আছে কি CHO, তার মানে এই যৌগটি হচ্ছে কি অ্যালডিহাইড এবং এটার নাম হবে কি প্রোপানল বা
প্রোপাইল অ্যালডিহাইড সাধারণ সংকেত CnH2n+1 CHO। এখানেও n এর মান 0 থেকে 1 2 3 4 যে কোনো সংখ্যা হতে পারে। তো আমরা যদি n এর মান 0 বসাই তাহলে আসলে কি হয়? n এর মান 0 মানে কার্বন 0, n এর মান 0 মানে এখানে H এর মান এখানে হচ্ছে 0 যোগ 1, তার মানে শুধুমাত্র থাকবে কত? 1 আর CHO, তাহলে এটা তো 0, 0 মানে কিছুই নাই। আবার এখানে যেহেতু 0 বসালে কিছুই নাই, প্লাস 1 তার মানে হাইড্রোজেন হবে শুধুমাত্র একটি এবং CHO, অর্থাৎ প্রথম সদস্য দেখো এই যে HCHO, যেহেতু কার্বন একটি আছে আর কার্বন এক বিশিষ্ট হাইড্রোকার্বনকে আমরা বলি মিথেন, সুতরাং এটার নাম হবে কি? মিথানল বা মিথাইল অ্যালডিহাইড। এখন আমরা দেখব জৈব অ্যাসিড। তো নামের উচ্চারণ এই শ্রেণীর যৌগের নামের শেষে নয়িক অ্যাসিড হবে, যেমন মিথানোয়িক অ্যাসিড। যৌগ দেখে চেনার উপায়: কার্বন ও কার্বনে একক বন্ধন এবং শেষে COOH মূলক থাকবে, যেমন ইথানোয়িক অ্যাসিড CH3COOH। সাধারণ সংকেত CnH2n+1 COOH। এখানেও কিন্তু n এর মান 0 1 2 3 ... যে কোনো সংখ্যা হতে পারে। তো এই ক্ষেত্রে যদি আমরা n এর মান 0 বসাই তাহলে এখানে 0 বসালে C 0 হবে, তার মানে C একটিও নেই আপাতত এখানে। আবার এখানে n এর মান 0 বসালে 0 হবে, 0 যোগ 1 যোগফল হবে টোটাল 1, তার মানে হাইড্রোজেন একটি আছে এবং শেষে কিন্তু অবশ্যই COOH থাকবে। অর্থাৎ প্রথম সদস্য মিথানোয়িক অ্যাসিড, বা এই যে আমরা যেমন এখানে দেখলাম C 0 ছিল, তার মানে C নেই, আর এখানে আসলে H1 ছিল যার জন্য HCOOH। আবার এখানেও কিন্তু কার্বন একটি আছে, সুতরাং এই যৌগটিকে আমরা বলবো হচ্ছে কি এক কার্বন বিশিষ্ট হওয়ার কারণে মিথেন, কিন্তু উচ্চারণ হবে কি? এই যে COOH থাকলে আমরা উচ্চারণ করি হচ্ছে কি নয়িক অ্যাসিড, তার মানে এটার উচ্চারণ হবে কি মিথানোয়িক অ্যাসিড। তো তোমরা বেশ কয়েকবার লক্ষ্য করেছো আমি অ্যালকাইল শব্দটি উচ্চারণ করেছি। তো যারা এখন পর্যন্ত বুঝতে পারোনি ভালোভাবে তাদের জন্য আরেকবার আমি এই বিষয়টাকে একটু আলাদা করে লিখে রাখার চেষ্টা করেছি। তো অ্যালকাইল এর সাধারণ সংকেত CnH2n+1, অর্থাৎ এটা অ্যালকেনে যেমন এখানে ছিল আসলে 2, আর এখানে অ্যালকাইলে হয়ে গেছে 1। অর্থাৎ অ্যালকেনে যেমন কার্বন যে কয়টি থাকে হাইড্রোজেন কার্বনের ডাবলের চেয়েও 2টি বেশি থাকে, কিন্তু অ্যালকাইলে হবে কি কার্বন যে কয়টি থাকবে হাইড্রোজেন ডাবলের চেয়ে একটি বেশি থাকবে। এবং এখানে একটি জিনিস খেয়াল করো, কার্বন 1 2 3, তো হাইড্রোজেন দেখো সব জায়গায় ঠিক লিখছি এবং এখানে যে আমি একটি বক্স লিখছি এখানে যোজনী 1 বিশিষ্ট কোনো মৌল বা মূলক এই বক্সে অর্থাৎ এই একক বন্ধনের পাশে বসবে। যারা অ্যালকেনের গাঠনিক সংকেত লিখতে এখন পর্যন্ত সমস্যায় আছো তাদের জন্য এই সহজ পদ্ধতিটি একটু আলোচনা করি। তো তোমরা শুরুতেই যে কয়টি কার্বন বিশিষ্ট বলবে, আমি আরেকবার বলে রাখি, মিথেন থেকে ডেকেন পর্যন্ত ধারাবাহিকভাবে নামগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো এখানে যেহেতু আমি কার্বন লিখছি 3টি, 1 2 3, তার মানে এটা হবে কি প্রোপেন। আচ্ছা, এখন এটা যদি প্রোপেন হয় এবং আমরা দেখো প্রত্যেকটি কার্বনের চারদিকে 4টি করে দাগ আছে এবং এই দাগগুলোতে আমরা কি দেব? হাইড্রোজেন বসাবো, তাহলে কিন্তু এটা সংকেত হবে CH3 CH2 CH3। এবারে আমরা দেখব অ্যালকিন। তো যারা অ্যালকিনের গাঠনিক সংকেত লিখতে সমস্যা বোধ করো তাদের জন্য এটি সহজ পদ্ধতি। এখন যত কার্বন বিশিষ্ট বলবে, যেমন ধরো আমি এখানে 3টি লিখছি, তার মানে প্রোপিন। তো প্রোপিন যখন এর গাঠনিক সংকেত তোমাকে লিখতে বলা হবে, তো তুমি শুরুতে কার্বন 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 এইভাবে 3টি কার্বন দিবা এবং শুরুতে কিন্তু আসলে একটা করে অর্থাৎ সিঙ্গেল বন্ড দেওয়ার চেষ্টা করবা। তারপর যেহেতু প্রোপিন অর্থাৎ অ্যালকিন, তাহলে শেষ কার্বনে আমরা প্রথমের দিকে না দিয়ে আমরা সবসময় সহজভাবে বোঝার জন্য শেষ যে কার্বন থাকবে সেখানে একটি দ্বিবন্ধন দেব এবং বাকি জায়গাগুলোতে আমরা কি দেব? একক বন্ধন দিয়ে এই হাইড্রোজেন বসানোর চেষ্টা করব এবং এই একক বন্ধন জায়গাগুলোতে হাইড্রোজেন যে বসাবো সেক্ষেত্রে কিন্তু আমাদের যোজনীর কোনো পার্থক্য হবে না। যেমন এখানে প্রোপিনের সংকেত আমি লিখেছি এবং এখানে কিন্তু দ্বিবন্ধন থাকা মানেই যে এখানে একটা হাইড্রোজেন হওয়ার অর্থাৎ আমরা একটু আগে দেখেছিলাম যেমন মাঝখানের যতগুলো কার্বন থাকে সবগুলোতে
2টি করে হাইড্রোজেন থাকে, এখানে কিন্তু 2টি হাইড্রোজেন হওয়ার কোনো সুযোগ নাই। কারণ এখানে দ্বিবন্ধন অর্থাৎ 2টি যোজনী, এখানে একটা যোজনী 3টি, আর এই যে এখানে একটা 4টি। সুতরাং এখানে যদি আমি দেই তাহলে কিন্তু যোজনী এই কার্বনের জন্য 5 হয়ে যাচ্ছে। সুতরাং এখানে হাইড্রোজেন লেখার কোনো সুযোগ নেই। আমরা একইভাবে দেখব অ্যালকাইন। অ্যালকাইনে কিন্তু কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। এই এখন অ্যালকাইনের কোনো সংকেত লিখতে দিলে যত কার্বন বিশিষ্টই বলুক না কেন, আমরা সেই ক্ষেত্রে অবশ্যই সবগুলোতেই শুরুতে সিঙ্গেল বন্ড দেওয়ার চেষ্টা করব এবং শেষ যে কার্বন সেখানে অবশ্যই এইরকম একটা ত্রিবন্ধন দেব এবং যোজনী মিলানোর জন্য আগে আমরা এইভাবে দাগগুলো দেব। এটা কিন্তু শেখার জন্য। কিন্তু আমরা শুরুতে এভাবে শেখানোর পর যখন আমাদের প্র্যাকটিসটা খুব ভালোভাবে হয়ে যাবে তখন আমরা ঠিক এভাবে না, আমরা লেখার চেষ্টা করব ঠিক এভাবে। এখন আমরা দেখব অ্যালকোহলের গাঠনিক সংকেত কীভাবে লিখতে হবে। তো যত কার্বন বিশিষ্টই বলুক না কেন তত কার্বন বিশিষ্ট আমরা কার্বন লিখব এবং সবগুলোতে আমরা সিঙ্গেল বন্ধন দেওয়ার চেষ্টা করব এবং শেষ যে কার্বন সেখানে কিন্তু আমরা OH লিখব। এবং এটার শেখার আরেকটা সহজ বুদ্ধি হচ্ছে যত কার্বন বিশিষ্টই বলুক না কেন আমরা শুরুতেই CH3 লিখব, মাঝখানটায় যতগুলোই থাকুক সবগুলো CH2 লিখব এবং শেষ যে কার্বনটা হবে সেটাতে আমরা লিখব CH2OH। আবার বলতেছি CH2OH। এই শেষ যে কার্বন সেটা অবশ্যই CH2OH, মাঝখানটায় যতগুলো থাকবে সবগুলো হবে CH2 এবং শুরুতে যেটা থাকবে সেটা হচ্ছে CH3। আমি বোঝার সুবিধার্থে আবার এখানে বলে রাখতেছি কার্বন 1, 2, 3, 4, 5, এখানে একটি 6টি, কিন্তু শেষটাতে কী হবে CH2OH। প্রথমের দিকে যতগুলো থাকবে এই মাঝখানটে যা আছে সবগুলোতে হবে CH2, এখানে H2, এখানেও H2, এখানেও H2, এখানেও H2, কিন্তু প্রথম কার্বনে হবে কি CH3। একইভাবে অ্যালডিহাইড যদি বলা হয় যত কার্বন বিশিষ্টই বলুক না কেন আমরা সেই ক্ষেত্রে সবগুলো কার্বনের মাঝখানটি একটি সিঙ্গেল বন্ড অর্থাৎ একক বন্ধন দেব, কিন্তু শেষ কার্বনটাতে আমরা CHO লিখব এবং এখানে কি হবে CH2, এখানে কি হবে CH2, কিন্তু এটা যেহেতু প্রথমে আছে যার জন্য এখানে হবে কি CH3। এখন আমরা দেখব জৈব অ্যাসিড। তো জৈব অ্যাসিডের ক্ষেত্রে আমরা নামের উচ্চারণে নয়িক অ্যাসিড পড়েছি, এখানে যেহেতু 3টি কার্বন তার মানে এটা হবে প্রোপানয়িক অ্যাসিড এবং শেষে কিন্তু আমরা অবশ্যই যত কার্বন বিশিষ্টই বলুক না কেন শেষ কার্বনটাতে আমরা লিখব COOH এবং এদিকে প্রথমে এইখানে যে মাঝখানটায় আমি এখানে একটি কার্বন লিখছি, যদি আমাদেরকে পেন্টানোয়িক অ্যাসিড বা ডেকানোয়িক অ্যাসিড বলতো তাহলে মাঝখানে যতগুলো কার্বন থাকবে সবগুলোতে হবে CH2, এখানে হবে কি H2, কিন্তু প্রথম যেটা কার্বন সেখানে হবে কি CH3। একাদশ অধ্যায়ের ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় পর্ব আজকে এ পর্যন্তই। তৃতীয় পর্বে আমি আলোচনা করব বিভিন্ন যৌগ থেকে অ্যালকেন অ্যালকিন প্রস্তুতি। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।